This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় সকাল 10টা মানেই 10টায় 10 রিপোর্টার অন দ্য স্পট। আপনাদের সঙ্গে রয়েছে আমি চয়নিকা, আর আমার সঙ্গে রয়েছে দেব। আর চয়নিকা, শুরুতে আমরা নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 10টি খবরের দিকে। অগ্নিগর্ভ মণিপুর, জিরিবাম সহ 6 থানা এলাকায় আপসপা জারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। হামলার আশঙ্কায় মণিপুরের পূর্তমন্ত্রীর বাড়ির সামনে বাংকার। মণিপুরে হিংসার 3টি মামলায় এনআইএকে তদন্তভার স্বরাষ্ট্র মন্ত্রকের। ভোটের আগে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর ওপর হামলা, অনিল দেশমুখের গাড়িতে ঢিল। আহত মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল কোটল যাওয়ার পথে প্রাক্তন গাড়িতে পাথর ছুঁড়ে জোনা কয়েক দুষ্কৃতী হামলার কড়া নিন্দা করা হয়। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া সমালোচনা এনসিপির। ভোটের আগে রেকর্ড পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধারের নির্বাচন কমিশনের। ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের জায়গায় জায়গায় হানা, এক জায়গায় কোটি টাকার মাদক উদ্ধার। বিপুল পরিমাণ গাঁজা, মদের পাশাপাশি উদ্ধার নগদ টাকাও। জি20 বৈঠকে যুদ্ধ পরিস্থিতির সমালোচনা ভারতের প্রধানমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক মোদী। এক বিশ্ব, এক পরিবারের বার্তা ভারতের প্রধানমন্ত্রীর। ভয়াবহ দূষণকে মেডিকেল এমার্জেন্সি ঘোষণা দিল্লি সরকারের। জনস্বাস্থ্য নিয়ে প্রবল উদ্বেগ। স্কুলের পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয়েও অনলাইন ক্লাস। জেএনইউ, দিল্লি ইউনিভার্সিটিও বন্ধ। দিল্লির বিভিন্ন জায়গায় অ্যান্টি স্মগ মিস্ট সিস্টেম। রাজ্যের 1,07,00,000 কৃষক বন্ধুকে 2,900 কোটির অনুদান সরকারের। কৃষক বন্ধু প্রকল্পে কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা। বন্যা দানায় ব্যাপক ক্ষতি হয়েছে চাষে। 30শে নভেম্বর পর্যন্ত প্রকল্পের নাম তোলা চলবে। ট্যাব জালিয়াতির পর অ্যাকাউন্টে টাকা পাঠাতে সতর্ক নবান্ন। শিয়ালদায় পুলিশ কিয়স্কে হামলা, বাসের 2 যাত্রীর মধ্যে গন্ডগোলের জেরে তুলকালাম। চলন্ত বাসে মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ। এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ইন্টালি থানা পুলিশ। খবর পেয়ে কিয়স্কে ভাঙচুর চালায় অভিযুক্তর পরিচিতরা। মূর্তিমান আতঙ্ক থেকে মুক্তি। নাগরাকাটায় বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। স্বস্তি চা শ্রমিক মহল্লায়। সুস্থ চিতাবাঘটিকে ছাড়া হয় গরুমারা জাতীয় উদ্যানে। অবশেষে জালে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ভাই আনমোল। ক্যালিফোর্নিয়ায় পাকড়াও লরেন্সের গ্যাংস্টার ভাই বাবা সিদ্দিকের খুনিদের সঙ্গে স্ন্যাপচ্যাটে যোগাযোগ ছিল আনমোলের। খবর তদন্তকারী এজেন্সির সূত্রে। এবার যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে কসবা কাণ্ড। কসবা কাণ্ডে ধৃত যুবরাজ এবং গুলজারের সঙ্গে মহিলাদের কথোপকথনের তথ্য তদন্তকারীদের হাতে উঠে আসছে। কারা ওই মহিলারা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। একটা বিষয় খুব স্পষ্ট, সাম্প্রতিক অতীতে এ রাজ্যে যত দুষ্কৃতি হানা ঘটছে, যত ধরনের কুকর্ম ঘটছে, তাতে মহিলাদের সামনে রেখে কাজ করা হচ্ছে। এখানেও কি সেই একই তত্ত্ব? চয়নিকা, দেখো, ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা তারা এই কসবাতে কাউন্সিলরের উপরে যে হামলা বা তাকে যে খুনের পরিকল্পনা করা হয়েছিল সেই ঘটনা তদন্ত শুরু করেছে। আর তদন্তে নেমে এই যে যুবরাজ কুমার যে গুলি চালিয়ে খুনের চেষ্টা করেছিল, সেই যুবরাজ কুমার এবং তার পাশাপাশি অন্যতম মাস্টার মাইন্ড হিসাবে গুলজার খান, এই দুজনকে কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। এবং তাদের মোবাইল ফোন তারা ব্যবহার করতো, সেই মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা যে বিষয় জানতে পেরেছেন যে বেশ কিছু মহিলাদের সঙ্গে এদের দুজনের কনভারসেশন, এবং তা কিন্তু অত্যন্ত সন্দেহজনক বলেই প্রথমটায় তদন্তকারীদের মনে হয়। এবং সেই সমস্ত মহিলারা কারা, আর সেই তথ্য যাচাই করতে গিয়ে, কারণ যে সমস্ত নাম্বারের সঙ্গে বা মহিলাদের সঙ্গে কথোপকথন হচ্ছিল সেই নাম্বারগুলো যাচাই করতে গিয়ে তদন্তকারীরা দেখেন এরাও কিন্তু এই পাপ্পু গ্যাং, বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের নাম ইতিমধ্যেই সামনে উঠে এসছে। সেই পাপ্পু চৌধুরী গ্যাংয়েরই কিন্তু সদস্য। কিন্তু পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য হলেও এই সমস্ত মহিলাদের বাস্তবে কোনো রকম কোনো অবস্থান নেই বা বাস্তবে তাদের কোনো রকম উপস্থিতি নেই। তাহলে এই সমস্ত মহিলারা কারা? এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা তারা নিজেদের পরিচয় গোপন রাখার জন্য, যে এরা কোনো রকম কোনো অপারেশন করতে গিয়ে যদি কোনো পুলিশের হাতে ধরা পড়ে, সেক্ষেত্রে এদের গ্যাংয়ের অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তাদের পরিচয় যাতে কোনোভাবে সামনে না আসে বা বাকিদের তথ্য যাতে পুলিশ জানতে না পারে, সেই কারণে নিজেদের গ্যাং মেম্বারদের নাম এবং নাম্বার তারা কিন্তু মহিলাদের নামে সেভ করে রাখতো। আর সেই কারণেই কিন্তু প্রথমটায় কলকাতা পুলিশকে বেশ খানিকটা দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়।
হয় এদের যে মোবাইলের যে বিভিন্ন মহিলাদের সঙ্গে কনভারসেশন দেখে পরবর্তীতে তদন্তকারীরা জানতে পারেন যে এই সমস্ত মহিলারা আদতে কেউ নয়, এদের গ্যাংয়েরই বিভিন্ন সদস্য। আর ঠিক সেরকমই বেশ কয়েকজনের। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। দীপ, আমরা যদি দেখি তাহলে সাম্প্রতিক অতীতে যত ধরনের ঘটনা ঘটছে তাতে কোথাও মহিলাদের সামনে রেখে কিন্তু কিছু দুষ্কৃতিমূলক কাজকর্ম হচ্ছে। তার কারণটা কি? তার কারণ মহিলাদের দেখে সহজে কিন্তু অনুমান করা অসম্ভব যে তারা কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু এখানে একটু টুইস্ট রয়েছে। এখানে যে দুজনের নাম পাওয়া গেছে তারা আদতে কোনো মহিলা নন এবং তাদের কোনো অস্তিত্বও নেই বলে জানা যাচ্ছে। চয়নিকা, একটা কথা বলাই যায় যে সময় যত গড়াচ্ছে কসবা কাণ্ডে ততই যেন প্রকট হচ্ছে শাসকের অন্তর্দ্বন্দ্ব। আরো খোলাখুলি বলতে গেলে কাউন্সিলর অনুগামী বনাম কাউন্সিলর বিরোধী গোষ্ঠীর মধ্যে লড়াই, যার কেন্দ্রবিন্দুতে একটাই জিনিস রয়েছে, কি? জমি। মধু মানে জমি। কসবায় কান পাতলে এটাই শোনা যাচ্ছে। এলাকা দখলের রাজনৈতিক লড়াই নয়, এলাকার খালি জমি কার হাতে থাকবে গোলমাল মূলত তার। মারপিট, বোমাবাজি, গোলাগুলি সবই। কতটা মধু আছে কসবায়? কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে উঠে এসেছে জমি বিবাদের তত্ত্ব। এই নিয়ে চর্চার মধ্যেই গুলশান কলোনিতে গিয়ে দেখা গেল প্রায় 60 বিঘা জমির একাংশ রাবিশ ফেলে ভরাট করা হচ্ছে, আর সেই ভরাটের উপরই তৈরি হয়েছে 7 তলা বাড়ি। যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, গুলশান কলোনির এরকম একাধিক জলাশয় রয়েছে যেখানে এরকম রাবিশ ফেলা হয়েছে এবং রাবিশ ফেলে জলাশয়ের একাংশ ভরাট করে দেওয়া হয়েছে। দূরে জলাশয় দেখা যাচ্ছে, উল্টো দিকে জেসিবি চলছে, আবার একাংশ টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এভাবেই একের পর এক জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। কাউন্সিলর ঘনিষ্ঠ হায়দার আলীর নেতৃত্বে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ কাউন্সিলরের বিরোধী গোষ্ঠীতে থাকা জমি কারবারি জুলকার নাইনের, যিনি আবার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতাও। হায়দার আলী হচ্ছে আমাদের পরপিতার লোক। একটা জেবিআর বলে জায়গা আছে, আপনারা গিয়ে দেখুন। আগে হতো G+4, এখন 5-7 হচ্ছে। সেটা কাউন্সিলর জানে না? সেটা আমি কি করে বলবো? সেটা হায়দার আলী জানাচ্ছে, কাউন্সিলরকে কি জানাচ্ছে না সে হায়দার আলী জানবে। কিন্তু সমস্ত দেখাশোনা হায়দার আলী করছে। আপনি একটা লোককে নিয়ে যদি ইনকোয়ারি করবেন, শুধু হায়দার আলীর নাম আসবে। যদি আমরা কোনো রকম মুখ খুলবো, আমার নেতা, আমার বউ বাচ্চা মার্ডার হয়ে যাবে। পাল্টা জুলকারের বিরুদ্ধে ভেড়ি বোঝানোর অভিযোগ এনেছেন কাউন্সিলর ঘনিষ্ঠ এই নেতা। 2009 থেকে এখানে 2012 অবধি টানা এই সরকারি জায়গাটা ভরাট হয়েছে, আর জুলকারই করলো। তা আমি বলছি না, এখানে করলো, তারপর এখানে টাকা নেওয়া হয়েছে। ও তো লোক থেকে টাকা তুলে নিয়েছিল, কি লোক অভিযোগ করে এখান থেকে ওকে দড় করিয়ে দেয়, তারপর ও এখান থেকে পালিয়ে যায় টাকা নিয়ে। ওকে কলকাতা পুলিশ বিহার থেকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসে, তারপর ও সাজাওই কাটে। তারপর এখানে কিন্তু আম পাবলিক ওকে থাকতে দিল না, তারপর ওখান থেকে চলে যায়। আবার ফিরে এসে আমি 2021-এ দেখলাম, লাস্ট 2021-এ ভেড়ি থেকে টাকা তুলছে। এটা সব ফার্জি মামলা, যেতে আমরা এখান থেকে আউট হয়ে যায়, ওরা আরাম দিয়ে আমার ঘর বাড়ি পর্যন্ত দখল করে নেয়। একই সঙ্গে হায়দারের দাবি, সুশান্ত ঘোষ কাউন্সিলর হওয়ার পর বেআইনি জমি ভরাটের কাজ বন্ধ করে দেন। জেসিবি কাজ হচ্ছে, আপনি যান ওখানে, কর্পোরেশন কাজ করছে, কোন লোক কাজ করছে আপনাকে তো বলে দেবে, কিন্তু ওটা কর্পোরেশনের কাজ হচ্ছে। ওখানকার লোক দাদাকে দোবা দিচ্ছে, দাদা তো এখানে ঢুকেইছে কাজ করার জন্য। 2021-এর লাস্টে 22-এ দাদা এখানে ঢুকে, তারপর টোটাল কাজটা বন্ধ করে দেয়। দাদা একটাই বক্তব্য, কি কোনো সরকারি জায়গা ভরাট হবে না। কসবার এই অঞ্চল কলকাতার অন্যতম জমির খনি হিসেবে পরিচিত। সরকারি হিসেবে 107 ও 108 নম্বর ওয়ার্ড মিলিয়ে 190টি খালি জমি রয়েছে। অভিযোগ, এই জমিগুলি শাসক নেতা ও জমি হাঙরদের নজরে। সুশান্ত ঘোষের অবশ্য দাবি, গুলশান কলোনিতে অতীতে কোনো বেনিয়ম হলে তার দায় তিনি নেবেন না। সুশান্তকে সমর্থন করেছেন কলকাতার মেয়রও। জুলকার আজকে প্রথম থেকেই নিজের বক্তব্যে বলেছে সুশান্ত ঘোষের থেকেও বেশি এখানে প্রভাবশালী হায়দার আলী। হায়দার আমার হয়ে গুলশনটা নার্স করে, সেখানকার মানুষের পাশে থাকে। যা দৈনন্দিন সমস্যা আছে না আছে সেগুলো হায়দার ওখানকার লোকেদের সেই সার্ভিসটা দেয়। ওখানকার যারা ভেরি চালাচ্ছে এখন তারা থানায় অভিযোগ করছিল কিছু, যে ওখানে ভেরি বিক্রি হয়ে যাচ্ছে বলে। গুলশন কলোনি তো আজকে তৈরি হয়নি, আমি এখানে মাত্র 2.5 বছর আছি। সুতরাং গুলশন কলোনির কী হয়েছে না হয়েছে তার দায়ভার আমার নেওয়ার নেই। আমি বারবার করে বলছি, কেন নেবেন? এরপরেও যে ও আরও 2.5 বছর থাকবে কি 10 বছর থাকবে, ওর দায়িত্ব নয় তো? আইন কোথাও বলেনি কর্পোরেশনকে কেএমসি অ্যাক্টে যে আমাদের না স্যাংশন পাওয়ার আছে, না আটকানোর পাওয়ার আছে, নাকি আমার ইনফরমেশন দেওয়ার পাওয়ার আছে যদি আমি জানতে পারি।
আর বিরোধীরা বলছেন মধুর লোভে মৌমাছিরা ভনভন করছে কসবায়। ফলে শুক্রবার যেটা হয়েছে সেটা ট্রেলার। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত। প্রথমে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, তারপর তার ছানবিন করতে গিয়ে খোঁজ মিলছে এখন যে এলাকায় তৃণমূলেরই দুটো গোষ্ঠীর মধ্যে, একদিকে কাউন্সিলর অনুগামী গোষ্ঠী, অন্যদিকে কাউন্সিলর বিরোধী গোষ্ঠী, তাদের মধ্যে জমি দখলকে ঘিরে তীব্র ঠান্ডা লড়াই রয়েছে। এবং এটা যদি ট্রেলার হয়, মানে কাউন্সিলরের উপর গুলির চেষ্টা, এটা যদি ট্রেলার হয় তাহলে মূল সিনেমাতে আমরা কি দেখার আশঙ্কা করতে পারি? একদমই দীপ, দেখো যে জায়গায় অর্থাৎ গুলশান কলোনি এবং সংলগ্ন এলাকায় যে পরিমাণে ভেরি রয়েছে, খালি জমি রয়েছে, স্বাভাবিকভাবেই এইগুলোকে দখলকে ঘিরেই কিন্তু মূলত লড়াই। আর এই লড়াই যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে গিয়ে শেষ হবে, শেষটা কতটা ভয়াবহ হতে পারে সেটা নিয়ে কিন্তু রীতিমতো আশঙ্কিত খোদ তৃণমূল নেতৃত্ব। কিন্তু এই সমস্যার সমাধানে দক্ষিণ কলকাতা তৃণমূল জেলা নেতৃত্ব যে ধরনের সক্রিয়তা দেখানো উচিত ছিল সেটা দেখায়নি, যে কারণে গোটা 108 নম্বর ওয়ার্ড এখন বারুদের স্তূপের ওপরে বসে রয়েছে। খোদ যে সুশান্ত ঘোষ বা উল্টো দিকে থাকা কসবার বিধায়ক জাভেদ খানের মধ্যে যে লড়াই ছিল, এই লড়াই কিন্তু এই এলাকা দখলকে ঘিরেই ছিল। যে লড়াই এখন কিছুটা স্থিমিত হলেও তা যে মাঝে মাঝে ধিকি ধিকি করে আগুন জ্বলছে সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এই যে একের পর এক ভেরি দখল হচ্ছে, বা তোমাকে যে ছবিটা দেখালো যে রাবিশ ফেলা হয়েছে, এই ধরনের রাবিশ কিন্তু বিভিন্ন ভেরির ওপরে বা বিভিন্ন জলাশয়ের ওপরেই ফেলা হয়েছে, যেখানে ইতিমধ্যে বাড়ি তৈরি হয়ে গিয়েছে অথবা বাড়ি তৈরি হচ্ছে। আর এই প্রমোটিং, অর্থাৎ এই বাড়ি তৈরির প্রমোটিং বা এই টোটাল টাকাটা কিন্তু নয় কাউন্সিলর অনুগামীদের দিকে যাচ্ছে অভিযোগ, অথবা কাউন্সিলর বিরুদ্ধ গোষ্ঠীর দিকে যাচ্ছে। কিন্তু যে পরিমাণে টাকা উঠছে এই গুলশান কলোনি বা আনন্দপুর 108 নম্বর ওয়ার্ড জুড়ে, সেই টাকা কিন্তু শাসক দলের মধ্যেই ভাগ হচ্ছে, এটা কিন্তু বাইরে যাচ্ছে না। এটা কিন্তু খোদ সাধারণ বাসিন্দারাই জানাচ্ছে। দীপ, অনেক ধন্যবাদ তোমাকে সায়ন্ত।